কাঠমান্ডু থেকে ঢাকা 2024 আর 25 সালে দক্ষিণ এশিয়া দেখেছিল এক অভূতপূর্ণ ছাত্র জনতার জাগরণ। দুই দেশেই তরুণ প্রজন্মের তোপের মুখে পতন ঘটেছে পুরনো প্রতাপশালী শাসকদের। কিন্তু 2026 সালের নির্বাচনে ফলাফল বলছে দুই দেশে দুই ভিন্ন গল্পের কথা। নেপালে অভ্যুত্থানকারীদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি যখন একক সংখ্যাগরিষ্ঠতার পথে, বাংলাদেশে তখন জেনজির নতুন দল এনসিপি পেয়েছে মাত্র হাতে গোনা কয়েকটি আসন। কিন্তু কেন এই বৈপরীত্য? কেন কাঠমান্ডু যেটা পারল সেটা ঢাকা পারল না? নেপালের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল তাদের প্রস্তুতি। নেপালের আরএসপি বা বলেন্দ্র শাহের দল কিন্তু হুট করেই গড়ে ওঠেনি। 2022 সাল থেকেই তারা রাজনীতির মাঠে ছিল সক্রিয় এবং পার্লামেন্টে তাদের 20 জন সদস্য আগে থেকেই ছিল। ফলে 2025-এর অভ্যুত্থান তাদের জন্য ছিল কেবল একটি এক্সিলারেটর। তারা আগে থেকেই তৃণমূল পর্যায়ে ছিল সুসংগঠিত। অন্যদিকে বাংলাদেশের অভ্যুত্থানের পর জেনজির দল এনসিপি গঠিত হয়েছে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে। বাংলাদেশের মতো বড় একটি দেশে 300টি সংসদীয় আসনে শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করতে যে সময় ও শ্রম লাগে তার অভাব ছিল স্পষ্ট। কয়েক দশকের পুরনো এবং সুসংগঠিত রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার মতো জনবল বা মেশিনারি এই নতুন দলটির ছিল না। নেপালের জেনজির নেতৃত্বের মূলে ছিলেন বলেন্দ্র শাহ। তিনি কেবল একজন জনপ্রিয় র্যাপারই নন, কাঠমান্ডুর মেয়র হিসেবে তার একটি সফল প্রশাসনিক ট্র্যাক রেকর্ড ছিল। মানুষ তাকে কাজ করতে দেখেছে, শহর পরিচালনা করতে দেখেছে। ফলে তাকে দেশ চালানোর দায়িত্ব দিতে নেপালি ভোটাররা বিন্দুমাত্র দ্বিধা করেনি। অপরদিকে বাংলাদেশে চিত্রটা ছিল অন্যরকম। ছাত্রনেতারা আন্দোলনের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেও তাদের প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও দ্রব্যমূল্য বৃদ্ধি বা আইন শৃঙ্খলার মতন সংকটগুলো তাদের ইমেজের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ভোটাররা তাদের সাহসী আন্দোলনকারী হিসেবে দেখলেও দেশ চালক হিসেবে তাদের ওপর আস্থা রাখতে সময় নিয়েছেন। বাংলাদেশের জেনজি নির্বাচনে প্রথাগত দলগুলোর সাথে জোটে জড়ায়। ফলে নতুন রাজনীতির স্বতন্ত্র আবেদনটি ফিকে হয়ে স্বকীয়তা হারায়। অথচ নেপালে আরএসপি বা বলেন্দ্র শাহ কোনো পুরনো শক্তির সাথে আপোষ না করে নিজেদের বিশুদ্ধ বিকল্প হিসেবে তুলে ধরেছেন। বাংলাদেশের ভোটারদের মনস্তত্ত্ব বুঝলে দেখা যায় 15 বছরের একদলীয় শাসনের পতনের পর সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অস্থিরতার মধ্যে ভোটারদের একটি বড় অংশ পরিবর্তনের চেয়ে স্থিতিশীলতাকেই বেশি প্রাধান্য দিয়েছে। আর সেই স্থিতিশীলতার প্রতীক হিসেবে তারা বেছে নিয়েছে বিএনপির মতো অভিজ্ঞ দলকে। বিপরীতে নেপালের মানুষ গত 15 বছরের অনেক অস্থিরতা আর ব্যর্থ জোট সরকার দেখেছে। তারা এতটাই অতিষ্ঠ ছিল যে কোনো মূল্যে পুরনোদের বিদায় করে নতুনদের সুযোগ দিতে চেয়েছে। নেপালে জেনজির উত্থান ছিল একটি দীর্ঘ প্রতীক্ষিত এবং সুপরিকল্পিত রাজনৈতিক বিস্ফোরণ, আর বাংলাদেশে এটি ছিল একটি আবেগীয় জাগরণ, যাকে রাজনৈতিক কাঠামোতে রূপ দেওয়ার পর্যাপ্ত সময় ও সুযোগ আন্দোলনকারীরা পায়নি। তবে পার্লামেন্টে এই 6টি আসন ব্যর্থতা নয়, এটি একটি দীর্ঘ পথের শুরু মাত্র। কারণ পার্লামেন্টে এই 6 জন তরুণের কণ্ঠস্বরই হতে পারে ভবিষ্যতের বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা।